প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমরা এর আগে একসঙ্গে হয়েছিলাম। সেখানে আমরা তোমাদের নবম শ্রেণীর যে সেকেন্ড সামেটিভের সিলেবাসে আছে সেই নব সৃষ্টি পড়েছি আমরা। আজকে আমরা আমাদের দ্বিতীয় কবিতা পড়ব, আকাশে সাতটি তারা, কবি জীবনানন্দ দাশ। মূল কাব্যগ্রন্থের নাম রূপসী বাংলা। আমরা কবিতা পড়ার আগে একটু বলে নিই কবি সম্পর্কে। কবি জীবনানন্দ বাংলা কাব্যের সেই গোত্রের কবিতা লিখেছেন যিনি রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় বিভিন্ন দিক থেকে তার বিষয়বস্তু, কাব্য ভাবনা, উপমা, অলঙ্কার সব দিক থেকে একটা নতুন ভাবনা, নতুন দিক উন্মোচিত করেছেন। তার কাব্যকাল বা তার জীবনকাল 1899-1954। এই কাব্যকালের মধ্যে, এই জীবনকালের মধ্যে তার কাব্যচর্চা, তাকে আমরা বলে থাকি যে বাংলার যে রূপ, রস, গন্ধ, স্পর্শ সব কিছু মিলেই যে বাংলার যে অনির্বচনীয় সৌন্দর্য, প্রকৃতি চিত্র, তা যেন তার কবিতার মধ্যে রূপ পেয়েছে। কবির কাব্যে, সব কবিতার মধ্যেই রঙের খেলা, রঙের যে সেই সাতরাঙা রামধনুর যে অনির্বচনীয় ছটা, সেই ছটা কিন্তু তার কবিতা রাশির মধ্যে বারবার ফুটে উঠেছে। বিশেষ করে রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে কবিতাগুলি, প্রায় 60টি কবিতা সেখানে আছে, সেই কবিতাগুলির মধ্যে কিন্তু বাংলার প্রকৃতি প্রাণ পেয়েছে, নতুনভাবে উন্মোচিত হয়েছে। এই কবিতাগুলি, কবির যে 60খানা কবিতা নিয়ে রূপসী বাংলা, সেই কবিতায় কিন্তু কবি কোনো আলাদা করে কবিতার নামকরণ করেননি। এই নাম দেখছো, আকাশে 7টি তারা, এই নাম কিন্তু সংকলন কর্তাদের দেওয়া। কবিতার বৈশিষ্ট্যের দিক থেকে এই কবিতাকে বলছি আমরা চতুর্দশপদী সনেট। যদিও সনেটে যে থাকে প্রত্যেক পংক্তিতে 14টি করে অক্ষর, তা এখানে নেই, কিন্তু সনেটের যে 14 লাইন, অর্থাৎ প্রথমে থাকে 8 লাইন, যাকে বলি অষ্টক, আর পরের যে 6 লাইন যে বলা হয় শতক। সেই সনেটের যে বৈশিষ্ট্য তা কিন্তু কবি বজায় রেখেছেন। সনেটে যে আরও বৈশিষ্ট্য আছে, যে প্রথম অষ্টকে ভাবের উত্থান এবং পরের শতকে সেই ভাবের যে একটা কাব্যিক সমাপ্তি সুর কিন্তু এই কবিতার মধ্যে তিনি রক্ষা করেছেন। কবিতাটা পড়ি, পড়লে পরে দেখব যে কীভাবে তিনি সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতির যে অনির্বচনীয় রূপ, সেই রূপকে তিনি প্রাণবন্ত করে ফুটিয়েছেন, এবং এই রূপের যেন দ্রষ্টা আকাশের সেই 7টি তারা। কবিতাটা পড়ি, প্রত্যেকে বই বের করো, 40 পৃষ্ঠায় আছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কবিতার যে বিষয়, কবিতার যে পটভূমি, তা যেন দিন সমাপ্ত হয়েছে, সূর্য বসেছে সে অস্তপাটে, রক্তরাগ ছড়িয়ে দিগন্তে সূর্য অস্ত গেছে, আর আকাশে ঠিক সেই সময় সেই 7টি তারা ফুটে উঠেছে, আর কবি আকাশের নিচে যে বসে আছেন সেই ঘাসে বিছানায়। তারপরে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা একেবারে কবি প্রত্যেকটি কবিতার মধ্যে রূপসী বাংলার তিনি বাংলার যে নিজস্ব সম্পদ প্রকৃতি, সেগুলিকে কিন্তু স্থান দিয়েছে। কামরাঙা বাংলার নিজস্ব ফল, শিরা বিশিষ্ট, 5টা বিশিষ্ট টক জাতীয় ফল। সে কামরাঙা যখন পরিপক্ক হয়, লাল রং হয়, যেমন হয় ঠিক সেই রকম মেঘ যেন কী হয়েছে, মৃত মনিয়া, মনিয়া একটা পাখি, সেই পাখি যেমন নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, ঠিক সেই রকম যেন গঙ্গাসাগরের ঢেউয়ের মধ্যে সেই মেঘ অস্ত গেছে, ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আর ঠিক মেঘ ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পেছনে পেছনে যেন অনুগত সন্ধ্যা এসেছে। কীরকম?
নীল সন্ধ্যা। আগেই বলেছি যে কবির কাব্যে নীল, লাল, হলুদ এই রঙে যেন ছড়াছড়ি। কবি যেন এই সন্ধ্যাকে এই নীল বিশেষণ দিয়ে বিশেষিত করেছেন। সেই সন্ধ্যা আসছে কীরকম না, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। ঠিক যেন মনে হচ্ছে সেই এলাইতো কুন্তলা এক কন্যা, সেই কৃষ্ণরাশি কেশের অন্ধকারের সঙ্গে যেন ধীরে ধীরে সন্ধ্যা যেন বাংলার প্রকৃতিতে নেমে আসছে। আর কবি কী বলছেন, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। সেই বঙ্গ প্রকৃতি, সেই নারীর চুল কেশরাশি যেন সেই কবির চোখে মুখে যেন স্পর্শ করে ছুঁয়ে চলে যায়। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। কবি তার কবিতার মধ্যে বারবার বলেছেন তার এই বাংলা, তার রূপসী বাংলা, এই পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় এই সৌন্দর্য আর দেখা যায় না। কবি দেখেননি, কবি যেন সে কথা বলছেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এই কন্যা এই বঙ্গ প্রকৃতিকে, তার স্বদেশ ভূমিকে, এই অনুপম সৌন্দর্য রূপরাশি কেউ আর দেখেনি, কোনো পথও একে দেখেনি। কবিও কি দেখেননি, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। খেয়াল করে দেখো, কাঁঠাল, জাম, হিজল এগুলি কিন্তু বাংলার নিজস্ব সম্পদ, ফল গাছ সব, এই সবগুলি অর্থাৎ বঙ্গ প্রকৃতির স্নেহ যেন এই প্রকৃতির উপর যেন অবিরত ঝরে পড়ে। কবি যেন তার স্বচক্ষে, তার অনুভূতি চক্ষে যেন এই বাংলা মায়ের, বাংলা প্রকৃতির স্নেহ ঝরে পড়া দেখেন। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। আসলে তোমরা উচ্চ ক্লাস থেকে পড়বে, দেখবে যে জীবনানন্দ তার কবিতার মধ্যে পাশ্চাত্যের সুরিয়ালিজম ভাবনা তাকে যেন তিনি প্রকাশ করেছেন, অর্থাৎ একটা অতীন্দ্রিয় ভাবনা। যেমন দেখো, এই যে স্নিগ্ধ গন্ধ, স্নিগ্ধতার গন্ধ কখনো পাওয়া যায় কি? কিন্তু না, জীবনানন্দের এখানেই বৈশিষ্ট্য। তিনি যেন কি শুনতে পান, ওই শিশিরের শব্দ শুনতে পান। তিনি যেন ওই পাখি যখন সেই ডানা যখন সেই ঠোঁট দিয়ে পরিষ্কার করছে, কবি যেন মনে হয় রৌদ্রে ডানার গন্ধ মুছে ফেলে চিল। চিল সারাদিন ওড়াউড়ি করেছে, তার ডানায় যেন সে রৌদ্র লেগে আছে, সে পরিষ্কার করছে, গন্ধ ঝেড়ে ফেলছে। ঠিক এইরকম দেখো, কবি যেন সে স্নিগ্ধ গন্ধ যেন পাচ্ছেন। কী হচ্ছে, যেটা রূপসী চুলের বিন্যাসে ঝরে পড়ছে। আর এই গন্ধ পৃথিবীর কোনো পথে কেউ যেন কোনো দিন পায়নি, দেখেনি, কিন্তু কবি তার অনুভূতিতে তা যেন দেখতে পান, উপলব্ধি করেন। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। খেয়াল করে দেখো, যতগুলি শব্দ, যতগুলি তিনি অনুষঙ্গে ব্যবহার করলেন, প্রয়োগ করলেন, সবগুলি কিন্তু বাংলার বঙ্গ প্রকৃতির নিজস্ব সম্পদ। নরম ধানের গন্ধ, দেখবে ধান যখন নতুন থাকে তখন সেই ধানের ভেতরে চাল শক্ত হয়নি, তুমি একটু ভেঙে দেখবে আর মিষ্টি একটা সুমিষ্ট গন্ধ কিন্তু পাওয়া যায়। কবি যেন সেই নরম ধানের গন্ধ পান। কলমির ঘ্রাণ, কলমি একটা শাক, লতানে গাছ, সেই কলমির ঘ্রাণ যেন কবি পান, অনুভব করেন। হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। চাঁদা মাছ, একটা ছোট মাছ, খুব স্বচ্ছ হয়, চ্যাপ্টা ধরনের হয়। সরপুটি এক ধরনের মাছ। কবি যেন এই প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি বস্তু যেন গন্ধ অনুভব করেন তার সেই ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয় ব্যক্ত যেন সেই গন্ধ। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। চাল ধোয়ার পরে দেখবে, সেই চাল ধোয়ার পরে হাতে যখন সে একটা শীতল ভাব থাকে, এবং সে হাতে কিন্তু গন্ধ থাকে। কবি যেন সেই চাল ধোয়া ভিজে হাতে সেই শীতলতা, সেই শীত যেন অনুভব করতে পারেন। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের
ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। মুঠা ঘাস, এক ধরনের সে শক্ত শক্ত ঘাস, যার সে গোড়াটা সেই শক্ত হয়ে থাকে মুঠার মতো, সেটা পায়ে ধরলে পরে একটা ঘ্রাণ বের হয়, সেই ঘাস। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কবির চোখে কিন্তু সেই বটবৃক্ষের যে ফল, ছোটো ছোটো ক্ষুদ্র ফল, সেই লাল ফল যখন পড়ে থাকে গাছের নিচে, সেই ফলগুলিকে যেন সে বৃক্ষের ব্যথা নিয়ে যেন মাটিতে পড়ে থাকা, এটাও দৃষ্টি এড়ায়নি। কবির পর্যবেক্ষণে, কবির অনুভূতিতে সে বটফলের ব্যথিত নীরবতা যেন প্রত্যক্ষ গোচর হয়েছে। এরই মাঝে বাংলার প্রাণ। কিন্তু কবি যেন বলছেন যে এই যে বঙ্গ প্রকৃতি, এই বঙ্গ প্রকৃতির মধ্যে যেন বাংলার প্রাণ প্রাণবন্ত হয়ে ওঠে, বাংলার প্রাণ যেন উচ্ছ্বলিত হয়ে ওঠে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি টের পাই। কবি যেন দেখতে পাচ্ছেন যে এই যে সান্ধ্য প্রকৃতির যে অনুপম সৌন্দর্য, যে সৌন্দর্যে বাংলার প্রকৃতি যেন সে একটা রূপের হাট বসিয়েছে, এই রূপের হাটে যেন সে আকাশের 7টি তারা, তার সঙ্গে কবিও যেন অনুভব করেন যে বাংলার এই প্রকৃতির সৌন্দর্য, বাংলার প্রকৃতির এই রূপ, এ যেন চিরন্তন, এ যেন সজীব। এই যে সজীব প্রকৃতি, তার স্বভূমির সৌন্দর্যের যে উচ্ছলতা, এ যেন চিরন্তন, আগেও ছিল, আজও আছে, কবি যেন বলতে চান যে চিরকাল থাকবে। এইভাবে কবি এই আকাশের 7টি তারা কবিতার মধ্যে এই বঙ্গ প্রকৃতির অনুপম রূপ সৌন্দর্যকে তুলে ধরেছেন। তোমরা কবিতাটা পড়বে, পড়ার পর যদি কোনো অসুবিধা হয় তোমরা যোগাযোগ করবে। এখান থেকে কোন কোন প্রশ্ন হতে পারে তোমাদের একটু আমি বলে দিই, লিখে নাও, খাতা বের করো। এখানে 1-এরও হয়, 3-এরও হয়, 5-এরও হয়। আমি তোমাদের বড় প্রশ্নগুলি বলছি, কারণ 1-এরগুলি আমরা কবিতা পড়েই পারবো। যে কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়া, কেন বলা হয়েছে মৃতমণিয়া, এই ধরনের তোমাদের লাইন দিয়ে প্রশ্ন দিতে পারে 1-এর জন্য এমসিকিউ। বড় প্রশ্ন তোমরা পড়বে এখান থেকে, আমি নিচ্ছি। 1 নম্বর পড়বো আমরা, আকাশে 7টি তারা কবিতায় বঙ্গ প্রকৃতির যে রূপ, সৌন্দর্য কবি ফুটিয়ে তুলেছেন, তা আলোচনা করো। 5-এরও হয়, 7-এরও হয়। 2 নম্বর আমরা আর একটা প্রশ্ন করে রাখবো আমরা, যে আকাশে 7টি তারা কবিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। এটাও তাই, 5 অথবা 7। আর একটা করলে হবে, আর একটা করবো আমরা, আকাশে 7টি তারা কবিতাটি সনেট হিসেবে কতটা সার্থক হয়েছে
তা বিচার করো। ঠিক আছে, এটা 5 বা 7। আমরা এই 3টে যদি প্রশ্ন করে রাখি, এখান থেকে আমরা যে কোনো প্রশ্ন বড়গুলি লিখতে পারবো। কী বলছে? আকাশের 7টি তারা কবিতায় বঙ্গ প্রকৃতির যে রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো। অর্থাৎ কবি এই কবিতা একেবারে কবিতাটা আমাদের প্রথম থেকে শুরু করে ভেতরে কবি যে দেখছেন, সে কামরাঙা লাল মেঘ মৃত মুনিয়ার মতো সেই গঙ্গাসে ঢেউ ডুবে গেল, তারপরে ধীরে ধীরে সেই কেশবতী কন্যার মতো নীল সন্ধ্যা বাংলা পুকুরে ছেয়ে পড়েছে, এবং এই যে এই বঙ্গ প্রকৃতির এই সান্ধ্যকালীন যে রূপ সৌন্দর্য পৃথিবীর কোনো পথে কেউ দেখেনি, একমাত্র বঙ্গ প্রকৃতিতে সম্ভব। এবং বঙ্গ প্রকৃতির এই স্নেহের ছোঁয়া যেন সেই জাম, কাঁঠাল, হিজল এই সবগুলির ওপরে যেন সেই স্নেহ চুম্বনের মতো ধীরে ধীরে ঝরে পড়ছে। শুধু তাই না, কবি কী দেখছেন? সেই নরম ধানের গন্ধ, কলমি ঘ্রাণ, হাঁসের পালক, এই সব কিছু মিলেই সেই লাল লাল বটের ফলে ব্যথিত সেই নীরবতা, সব কিছু মিলেই যে গোটা বঙ্গ প্রকৃতি প্রাণবন্ত হয়ে উঠেছে, সেটাই হবে এখানে আলোচনার বিষয়। তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা আছে, যে আকাশের 7টি তারা কবিতার বিষয়বস্তু একেবারে বঙ্গ প্রকৃতির সৌন্দর্য যা যেভাবে লিখবো আমরা, এই বিষয়বস্তু তাই লিখব। অর্থাৎ এই বিষয়টাই হচ্ছে এরকম যে কবি এই কবিতায় বঙ্গ প্রকৃতিকে যে দেখেছেন, সে বঙ্গ প্রকৃতি কোনো সেই জড়সত্তা নয়, জড়বস্তু নয়, তা যেন আমাদের প্রাণের সঙ্গে উন্নীত, প্রাণের সঙ্গে সম্পর্কিত, তা জীবন্ত, এবং সব কিছুই বাংলার সঙ্গে যেন একাত্ম হয়ে আছে, এটা বলতে হবে। আর শেষের যে প্রশ্নটা দেখছো তোমরা, সনেট, এখানে সনেটে তোমাকে আগে বলে নিতে হবে একটু যে সনেট কাকে বলে। সনেট হচ্ছে সেই 14 পংক্তির একটি নিটোল কাব্যমূর্তি। এই 14 পংক্তি কাব্যমূর্তিতে প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, আর পরের 6 লাইনকে বলা হয় শতক। আমাদের এখানে তাই আছে, তবে একটু পার্থক্য আছে যে ওই সনেটে 14 পংক্তি 14টি অক্ষর থাকে। এখানে কবি কিন্তু সেই 14টি অক্ষর সেটা স্বীকার মানেননি, সেটা অনুসরণ করেননি, কিন্তু 14 পংক্তির যে ভাবনা, অষ্টক শতক, প্রথম অষ্টকে সেই ভাবের বিস্তার, ভাবের সেই পক্ষ উন্মিলন করে যে সেই তার প্রসারতা সেটা আছে, আর পরের শতকে কী আছে? সে ভাবের পতন, সে ভাবের একটা সেই যে সমাপতন, যে সমাপতনে ঘটছে, যে কবি যা বলতে চেয়েছিলেন সেই বক্তব্যের একটা সিদ্ধান্ত এই কবিতার মধ্যে তাই আছে। কি দেখো, সেই শুরু হয়েছে আকাশে 7টি তারা দিয়ে, তিনি দেখছেন ফুটে উঠেছে এবং কবি দেখলেন, এবং সবশেষে দেখো আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। অর্থাৎ গোটা কবিতাটার মধ্যে একটা সনেটের যে বৈশিষ্ট্য, নিটোল ভাবমূর্তি, সে ভাবমূর্তি কিন্তু এর মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ এইভাবে আমরা আকাশের 7টি তারা কবিতাটিকে একটি সনেট হিসেবে আমরা গ্রহণ করতে পারি। সার্থক তো অবশ্যই হয়েছে, যদিও সেই 14 অক্ষরের যে ভাবনাটি সেটা এখানে নেই। যাই হোক, তোমরা ভালো করে করবে, এটা প্রত্যেকটি লাইন পড়বে, প্রস্তুতগুলি করে রাখবে, তারপরে যদি অসুবিধা হয় তোমরা জানাবে। আমি এখানে ফোন নম্বরটা দিচ্ছি, লিখে নাও একটু, 9434960914। রাখলো এখানে। লকডাউন মেনে চলো, বাড়িতে থাকো, পড়াশোনা করো, কখনোই অবাধ্যপনা বাড়িতে করবে না, দুষ্টুমি করবে না। রাখছি। কতক্ষণ হলো?